নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন বহু রোমাঞ্চকর কাহিনীর রচয়িতা ময়ূক চৌধুরীর লেখা দেবী দর্শন। আজ থেকে 200 বছর আগেকার কথা। বাংলাদেশের গ্রামে গ্রামে অবাধে চলছে ডাকাতি, চলছে লুটতরাজ। ইংরেজের পুলিশ ও সেনা বিভাগ মাঝে মাঝে দস্যুদের পাকড়াও করার চেষ্টা করছে, কিন্তু বিশেষ সুবিধা করে উঠতে পারছে না। সে যুগের লোক পুলিশি ব্যবস্থার ওপর খুব বেশি আস্থা রাখতে শেখেনি, তার চেয়ে বেশি ভরসা করত তারা জোয়ানের হাতের লাঠির ওপর। তারা জানত বীরভোগ্যা বসুন্ধরায় শক্তি একমাত্র যুক্তি। চৈত্র মাস, ভুবনডাঙ্গা গ্রামটা শেষ হয়ে যে মস্ত মাঠটা চোখে পড়ে, রোদের তেজে সেদিকে আর তাকানো যায় না। মাথার ওপর আগুন ছড়িয়ে হাসছে চৈত্রের প্রখর সূর্য। জ্বলছে আকাশ, জ্বলছে বাতাস, আর সেই জ্বলন্ত নরকে যোগ দিতে মাঝে মাঝে ছুটে আসছে পাগলা হাওয়ার ঘূর্ণিঝড়। সঙ্গে উড়িয়ে আনছে যত রাজ্যের আবর্জনা, শুকনো পাতা আর ধুলোবালি। মাঠের শেষে যে জঙ্গলটা শুরু হয়েছে, সেখানে প্রবেশ করলে অবশ্য আরাম পাওয়া যায়, কিন্তু মাঠের বুকে খাঁজে খোঁজে ও গর্তের মধ্যে যে বুকে হাঁটা জীবগুলো বাস করে, তারা সবাই এসে এখন আশ্রয় নিয়েছে ঠান্ডা জঙ্গলের মধ্যে। তাদের কথা মনে পড়লেই ক্লান্ত পথিকের বিশ্রাম নেওয়ার ইচ্ছা আর থাকে না। কারণ যদিও দিনের বেলা এত গরমে তাদের বাইরে আসার নিয়ম নেই, তবু দু একটি অবাধ্য নাগ সন্তান যদি হঠাৎ কোনো বেআইনি কাজ করে ফেলে, তবে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার ফুরসত হবে না। ওর নাম সাপ, ঠেকালেই শোনা। শুধু তাই নয়, এই ছোট জঙ্গলের মধ্যে অতিকায় বিড়ালগুলি দিনমানেও বেড়াতে আসে, যাদের গাঢ় কমলা হলুদ চামড়ার ওপর কালো কালো গোল ছাপগুলি গাছের ছায়ায় ছায়ায় ঝোপঝাড়ের মধ্যে মিশে যায়, যাদের মখমল কোমল পায়ের গদিতে লুকিয়ে থাকে ছুরির চেয়েও ধারালো বাঁকা বাঁকা নখ। হঠাৎ মানুষের সামনাসামনি পড়ে গেলে তারা গেরস্ত বাড়ির মিনি কিংবা পুষির মতো চুপচাপ সরে পড়বে, এমন কথা বলা যায় না। চিতাবাঘ বড় হিংস্র জানোয়ার। তবু এই জঙ্গলের ভেতর দিয়ে লোক চলাচল করতে বাধ্য হয়। কিন্তু শখ করে কোনো মানুষ ওই জ্বলন্ত নরক পার হয়ে জঙ্গলে ঢুকে সঙ্গীত চর্চা করতে আসবে, এমন উৎকট কথা চিন্তা করা যায় না। হ্যাঁ, শখটা উৎকট হলেও নীলকণ্ঠের গলাটা উৎকট নয়, মধুর মতো মিষ্টি। এইখানে নীলকণ্ঠ নামে মানুষটির একটু পরিচয় দরকার। তার বাপ ছিল মস্ত জোয়ান। হাতে লাঠি নিয়ে হাঁক ছাড়লে 100 মরদের বুক চমকে উঠত। তার ভয়ে ভুবনডাঙ্গার জমিদার বাড়িতে কখনো ডাকাতি হয়নি। লাঠিয়ালের বংশ, বাঘের বাচ্চা বাঘ। মামরা ছেলে নীলকণ্ঠ বাপের কাছে তালিম নিয়ে বড় হলো। 12 বছরের ছেলের হাতে শীষ দিয়ে ঘুরত লাঠি, ছুরির ফলায় চমকে উঠত বিদ্যুৎ। পাকা জোয়ান চোখে সর্ষের ফুল দেখত। আচ্ছা আচ্ছা মরদ পিছিয়ে আসত ভয়। ভয় শুধু তার অস্ত্রকে নয়, হাতিয়ার হাতে নিলেই ছেলেটার চোখ মুখ কেমন বদলে যেত। সে যেন সবার পরিচিত নীলে নয়, এ আর এক নীলকণ্ঠ। তখন তার শরীরটা কুঁকড়ে যেত, উজ্জ্বল চোখ দুটো হয়ে পড়ত ম্লান নিষ্প্রভ। মাঝে মাঝে খেলা থামিয়ে বাপ হুঙ্কার দিয়ে উঠত, এই বেটা নীলে, এই হতভাগা খুনে, ফেলে দে লাঠি, ফেল বলছি। বাপের চোখের দিকে তাকিয়ে হাতিয়ার ফেলে দিত নীলকণ্ঠ, আর তার সমস্ত শরীর কাঁপত থরথর করে। মনে হতো একটা দুরন্ত ঝড় অধীর আগ্রহে মুক্তি চাইছে তার দেহের ভেতর থেকে, ব্যর্থ আক্রোশে দাপাদাপি করছে তার বুকের মধ্যে। সর্দারের অন্য সাগরেদরা বলা বলি করত, এই ছেলে বড় হয়ে বাপকেও ছাড়িয়ে যাবে। এই কথা শুনে বদন লাঠিয়ালের বুক গর্বে ফুলে ওঠার কথা,
কিন্তু উদাস চোখে আকাশের দিকে তাকিয়ে সর্দার শুধু অন্যমনস্ক হয়ে যেত। দাড়িতে হাত বুলিয়ে অস্পষ্ট স্বরে বলতো, নীলকণ্ঠ নামটারও একটা ইতিহাস আছে। বদন সর্দারের ছেলের নাম মদন হওয়াই স্বাভাবিক, বড়জোর অর্জুন হতে পারে, নীলকণ্ঠ হয় না। ওই নাম রেখেছিলেন বৃন্দাবন ঠাকুর, গ্রামের পুরোহিত, শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ। তিনি বলেছিলেন, ওরে, ও যখন গান গায় তখন ওর চোখ দুটো দেখেছিস? ওই চোখ লাঠিয়ালের চোখ নয়, খুনির চোখ নয়, ওই চোখ উদাস বাউলের। বিষ পান করে মহাদেব নীলকণ্ঠ হয়েছিলেন, আমি ওর নাম রাখলুম নীলকণ্ঠ। তাই 5 বছরের অর্জুন নাম বদলে একদিন নীলকণ্ঠ হয়ে গেল। কিন্তু দেবতার নামে নাম রাখলেই মানুষ দেবতা হয়ে যায় না। যুগ যুগ ধরে যে হিংস্র বিষাক্ত রক্ত আশ্রয় নিয়েছে নীলকণ্ঠের দেহে, সাধ্য কি সেই বিষ সে হজম করে? হাতিয়ার হাতে পড়লেই ছেলেটা বদলে যেত। ভাববিভোর বাউলের কণ্ঠে গর্জে উঠত বনের বাঘ। জিগির দিয়ে 12 বছরের ছেলে যখন খেলার মাঠে লাঠি হাতে লাফিয়ে পড়ত, তখন বদন সর্দারের সেরা সাগরেদ করিমের বুকটাও একবার চমকে উঠত। সেই নীলকণ্ঠ বদলে গেল। বাপের মৃত্যুর পর হঠাৎ বদলে গেল নীলকণ্ঠ। মানুষ বদলায়, কিন্তু এমন আকস্মিক পরিবর্তন ভাবা যায় না। যাত্রার দলে কেষ্ট সেজে গান গেয়ে বেড়ায় নীলকণ্ঠ, হাঁটুর কাপড় নেমে আসে গোড়ালির দিকে, গায়ে ওঠে ফিনফিনে ফতুয়া, বেনিয়ান অথবা চাদর, আর পায়ে জুতো। 18 বছরের নীলকণ্ঠকে কেউ খালি গায়ে দেখেনি, তার নাকি লজ্জা করে। গাঁয়ের মেয়েরা তাকে ভালোবাসে, বাড়িতে ডেকে গান শুনতে চায়। জোয়ান ছেলেরা সামনাসামনি টিটকিরি দেয়, বলে এ যেন বাঘের ঘরে ভেড়ার ছানা। বদন সর্দারের নাম ডোবালো ছেলেটা। নীলকণ্ঠ প্রতিবাদ করে না, মৃদু হেসে পাশ কাটিয়ে সরে যায়। এই হলো নীলকণ্ঠ নামে মানুষটির পরিচয়। চৈত্র মাসের সেই আগুন ঝরা দুপুরে বনের মধ্যে একটা গাছের ছায়ায় বিভোর হয়ে গান গাইছে ঘোর শাক্ত বংশের ছেলে নীলকণ্ঠ। কে যায় বৃন্দাবনের কুঞ্জ পথে, কে যায় গো কনক বরণী কে। আচম্বিতে সঙ্গীত সাধনায় বাধা দিয়ে একটা তীব্র শীষের শব্দ বেজে উঠল কর্কশ ঝঙ্কারে। ভীষণ চমকে 2 হাতে কান চেপে ধরে নীলকণ্ঠ চেঁচিয়ে উঠল, উফ, কে রে? জঙ্গল ঠেলে নীলকণ্ঠের সামনে যে লোকটি লাঠি হাতে আত্মপ্রকাশ করল, তার চেহারা দেখে আর বলে দিতে হয় না সে কেমন মানুষ। চোখের দৃষ্টি উগ্র রক্তিম, দক্ষিণ ভ্রুর ওপর থেকে কপালের মাঝ বরাবর চলে গেছে একটা শুষ্ক ও গভীর ক্ষতচিহ্নের রেখা। ঠোঁটের দুপাশে কামড় দিয়ে একজোড়া মস্ত গোঁফ সরু হয়ে উঠে গেছে গালের দিকে, আর মাথার ওপর থেকে ঘাড়ের ওপর বাবড়ি হয়ে নেমে এসেছে লম্বা চুলের রাশি। আড়ে বহরে মানুষটা খুব বড় নয়, কিন্তু তার কঠিন স্থূল মাংসপেশিগুলির মধ্যে যে জান্তব শক্তি লুকিয়ে আছে, এক নজরেই তা ধরা পড়ে যায়। লোকটির নাম বাঘা, মৃত বদন সর্দারের এক প্রিয় অনুচর, জমিদার কালীচরণের বেতনভোগী লাঠিয়াল। হা হা শব্দে হেসে উঠে বাঘা বলল, কিরে নীলে, কান দুটো ফেটে গেল বুঝি? কুঞ্চিত মুখে নীলকণ্ঠ বলল, এই ঝামেলা থেকে বাঁচতে জঙ্গলে পালিয়ে এলাম, এখানেও জ্বালাতে এসেছিস? হ্যাঁ, তা আমি কি করব? কর্তামশাই বললেন যেখান থেকে পারিস নীলেকে এখন নিয়ে আয়। কেন রে? তা সেটা তাকেই জিজ্ঞেস করিস, আমি কি করে জানবো? তা বটে, আচ্ছা চল। নিচু হয়ে মাটি থেকে কি যেন তুলে নিল নীলকণ্ঠ। হ্যাঁ, ওটা কি রে? বাঘার গলায় স্পষ্ট বিদ্রুপ। বাঁশি নাকি? সত্যি নীলে, তুই একেবারে নামরদ হয়ে গেছিস। নীলকণ্ঠের মাথা থেকে পা পর্যন্ত একবার চোখ বুলিয়ে নিয়ে আবার হেসে ওঠে বাঘা।
কি হয়ে গেছিস রে তুই? যাত্রা করিস, বাঁশি বাজাস, গান করিস ইনিয়ে বিনিয়ে, গায়ে অষ্টপ্রহর জামা চড়িয়ে রাখিস। ছি 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 ছি, কে বলবে তুই বদন লাঠিয়ালের বেটা। হেসে নীলকণ্ঠ মাঠের দিকে পা বাড়ায়। পেছন থেকে ভেসে আসে বাঘার তিক্ত কণ্ঠস্বর। ওই বেন্দা বামুনি তোর মাথাটা খেলো। একটা কালো ছায়া পড়ে নীলকণ্ঠের মুখে। কয়েকটা কঠিন রেখা কি ফুটে ওঠে কপালে, চোখের তলায়, আড়ষ্ট চোয়ালের ভাঁজে ভাঁজে। পিছন থেকে ওই পরিবর্তন বাঘার চোখে পড়েনি, পড়লে সে সাবধান হতো। ঘুরে দাঁড়িয়ে বাঘার মুখোমুখি যখন কথা বলে নীলকণ্ঠ, তখন তার মুখ স্বাভাবিক, ঠোঁটের তরল হাসিটিও আবার ফিরে এসেছে যথাস্থানে। তোর বড় ভুলো মন বাঘা, ঠাকুরের পুরো নামটা মনে রাখতে পারিস না। ঠাকুরের নাম বেন্দা নয়, শ্রী বৃন্দাবন ঠাকুর। এই লে চল চল, ওই হলো। অপরিসীম অবজ্ঞায় হাতটা একবার শূন্যে ঘুরিয়ে আনলো বাঘা। আর তোকে আর যাত্রার ভক্তিমি করতে হবে না। স্থির চোখে কিছুক্ষণ বাঘার দিকে তাকিয়ে থাকে নীলকণ্ঠ, তারপর ঠান্ডা গলায় বলে, মাইরি বলছি বাঘা, মাঝে মাঝে আমার রাগ হয়ে যায়। যাক আজ চলি, শুনে আসি কর্তামশাই কেন ডাকছেন। তার চলার পথের দিকে তাকিয়ে হঠাৎ মাটির উপরে সশব্দে থুতু ফেলে বাঘা লাঠিয়াল বলে ওঠে, থু, রাগ হয়ে যায়। রাগ হলে তুই কি করবি রে? এক চড় মারলে আর একটা চড় মারার জায়গা নেই। আর তোর রাগের ভয় আমি ইঁদুরের গর্তে নুকোব? নেহাত বদন সর্দারের বেটা, তাই কিছু বলি না। জমিদার কালীচরণ পায়চারি করছিলেন ঘরের মধ্যে। জানালাগুলো একেবারে হাট করে খোলা নেই। আবছা আলো আঁধারির মধ্যেও বোঝা যায় প্রৌঢ় মানুষটি বেশ উত্তেজিত হয়ে উঠেছেন। বাইরে থেকে একটা গলা খাঁকড়ানির আওয়াজ এলো। ঘুরে দাঁড়িয়ে গম্ভীর স্বরে কালীচরণ হাঁকলেন, কে? আগে আমি। কে, নায়েব মশাই? আগে হ্যাঁ। আসুন, ভেতরে আসুন। ঈষৎ শীর্ণ বিরল কেশ নায়েব অঘোর বসু ঘরে ঢুকলেন। কিছু বলতে গেলেন, কিন্তু তিনি কিছু বলার আগেই বাইরে থেকে আর একটা গলা সাড়া দিল, আগে কথা, আমিও এসেছি। এসেছেন? তা বেশ করেছেন। কালীচরণের মুখে হাসির রেখা ফুটল। তা অনুগ্রহ করে গৃহে পদার্পণ করুন। একগাল হাসি নিয়ে ঘরে ঢুকলো নীলকণ্ঠ। অমন করে বলবেন না কর্তামশাই, আমার অপরাধ হয়। তা এমন অসময়ে তলব কেন? হ্যাঁ হুজুর, এই আমাকেও বাঘা বাড়িতে খবর দিয়েছে। এই ব্যাপারটা কি? নায়েব মশাই বললেন, ব্যাপার, একটা চিঠি এসেছে। আগে চিঠিপত্র রাজালোকের ঘরে তো আসবেই, তাই জন্য এই ঝাঁঝা রোদ্দুরে তলব। ওহ, গা যেন জ্বলে গেছে। কালীচরণ চটে উঠলেন। কথা শুনুন নায়েব মশাই, বদন সর্দারের বেটা, তার গায়ে রোদ লাগলে ননির শরীর গলে যায়। আর যদি ওর বাপ বেঁচে থাকতো তাহলে কি এমন সর্বনাশ হয়? কি গেরো, কথায় কথায় ধান ভানতে শিবের গীত কেন? রাজা গজার বাড়িতে চিঠি আসতেই পারে, তাতে বাবার কথা ওঠে কি করে? আর এতে সর্বনাশী বা হবে কেন? কালীচরণের হাত দুটো বরাবর পেছন দিকেই ছিল। খানিকক্ষণ স্থির দৃষ্টিতে তিনি তাকিয়ে রইলেন নীলকণ্ঠের দিকে। তারপর হঠাৎ ডান হাতটা ঘুরিয়ে আনলেন সামনে। একটা অস্ফুট শব্দ বেরিয়ে এলো নায়েব অঘোর বসুর গলা থেকে, সর্বনাশ! কালীচরণের ডান হাতে রয়েছে একটা তীর। তীরের সঙ্গে কালো সুতোয় বাঁধা একটা পাকানো চিঠি। হাতটা সামনে বাড়িয়ে কালীচরণ বললেন, নীলে, তুই তো বৃন্দাবন ঠাকুরের কাছে লেখাপড়া শিখেছিস, পড়ে দেখ। আগে ওতে আর পড়ে দেখার কি আছে? খুব ঠান্ডা গলায় বলল নীলকণ্ঠ। ওই তীরের নিশানা দেখেই বুঝেছি দেবী চৌধুরানীর পত্র এসেছে। তা কত টাকা চেয়েছেন মা ঠাকরুন?
তার জবাব না দিয়ে কালীচরণ বললেন, নায়েব মশাই, এই চিঠিটা আপনি পড়ুন। নায়েব অঘোর বসু চিঠিটা নিয়ে কাঁপা কাঁপা গলায় পড়তে লাগলেন। শ্রী শ্রী কালীচরণ চৌধুরী সমীপেশু মহাশয়, দরিদ্র নারায়ণের সেবায়ের জন্য আমি আপনার নিকট সামান্য কিছু অর্থ ভিক্ষা করিতেছি। বর্তমানে মাত্র 1010 হইলেই চলিবে। এই সামান্য অর্থ আপনার ন্যায় মহাশয় ব্যক্তির নিকট কিছুই নহে। যদি অদ্য নিশীথে রাত্রি 12 ঘটিকায় ঠ্যাঙারের মাঠ নামক স্থানে অবস্থিত প্রাচীন বটবৃক্ষের তলায় পূর্বোক্ত অর্থ আপনি বিশ্বস্ত অনুচরের হাতে প্রেরণ করেন, তাহা হইলে অতিশয় বাধিত হইব। উক্ত ব্যবস্থায় যদি আপনার বিশেষ অসুবিধা থাকে, তবে আমি স্বয়ং মহাশয়ের সহিত সাক্ষাৎপূর্বক ভিক্ষা লইয়া আসিব। অধিক কি লিখিব, আপনি আমার অভিবাদন গ্রহণ করিবেন। ইতি দেবী চৌধুরানী। চিঠি পড়া হলে মাছের মতো বোবা চোখে তাকিয়ে রইলেন নায়েব মশাই। স্তব্ধতা ভঙ্গ করল নীলকণ্ঠ। এই চিঠিটা আপনার হাতে কেমন করে এলো কর্তামশাই? একটু আগে বাড়ির একটা চাকর চিঠিটা দিয়ে গেল। দাওয়ার ওপর সে কাপড় শুকোতে দিচ্ছিল, কোথা থেকে উড়ে এসে তীরটা তার সামনে মাটিতে বিঁধে গেল। ওই তীর দেখেই লোকটার প্রাণ উড়ে গেছে। তীরের মুখে চিঠি যে দেবী চৌধুরানীর নিশানা, সে কথা আজ দেশশুদ্ধ লোক সবাই জানে। তা ওই চাকরটাই কাঁপতে কাঁপতে এসে চিঠিটা আমায় দিয়ে গেছে। যাই হোক হুজুর, টাকা তো এখন দিতেই হবে, কি বলেন হুজুর? কালীচরণ কিছু বলার আগেই নীলকণ্ঠ বলে উঠল, লাও কথা, টাকা কি খোলাম কুচি, চাইলেই দিতে হবে? কুঞ্চিত চক্ষে কালীচরণ বললেন, তা না দিয়ে উপায় কি? এটা আপনি কি কইছেন কর্তা? দেবী আসছেন আপনার গৃহে, তুচ্ছ টাকা দিয়ে কি আমরা তাকে অপমান করতে পারি? আমরা বরং ফুল চন্দন সাজিয়ে তাকে বরণ করব, বলবো, মাগো, তুচ্ছ টাকা দিয়ে তোমায় আমরা অপমান করতে পারি না। আজ ভক্তের পুজো নিয়ে যাও, ভক্তির ধাক্কা যদি সামলাতে পারো, তাহলেই প্রণামীর 10,000 টাকা তোমার চরণে সমর্পণ করব। কালীচরণ কিছুক্ষণ ভ্রু কুঁচকে চেয়ে রইলেন, তারপর হো হো শব্দে হেসে উঠলেন। এই হতভাগা, যাত্রার দলে ঢুকে উচ্ছন্নে গেছিস। এই সব ব্যাপারই ঠাট্টা, লোকগুরু জ্ঞান নেই। না না নীলকণ্ঠ, তোর বাপ বেঁচে থাকলেও কথা ছিল, টাকা আমি দেব, গোলমালে কাজ নেই। নায়েব মশাই আমতা আমতা করে বললেন, কিন্তু হুজুর, আমি তো কিছুই বুঝতে পারছি না। হুজুর মুখ খোলার আগেই নীলকণ্ঠ বলে উঠল, এত সহজ কথাটা বুঝলেন না নায়েব মশাই? দেবী চৌধুরানীকে আজ সারা দেশের লোক ভক্তি করে, যাকে বলে ভয় ভক্তি। আমরা যদি তাকে ঠিকমতো আপ্যায়িত করতে না পারি, তাহলে লোকে বলবে জমিদার কালীচরণ মানির মান রাখতে জানে না। এখন দেবীকে তো শুধু মুখে প্রণামীর টাকা ধরে দেওয়া যায় না। কর্তামশাই তাকে পুজো দেবেন লাঠি, তলোয়ার আর সড়কির ফলায়। আমরা তবে আছি কি করতে? আছে কি করতে? ভেঙচে উঠলেন নায়েব মশাই। এমতাজ করিম আর বাঘা ছাড়া লাঠি ধরতে কে জানে এখানে? এ কি প্রজা ঠেঙানো? এর নাম দেবী চৌধুরানী, তার সঙ্গে আসবে খুনে ডাকাতের দল, বুঝলি? এই গানে গেয়ে আর বাঁশি বাজিয়ে তাদের ঠেকানো যাবে না। ওই তো ভুল করলেন নায়েব মশাই, নীলকণ্ঠ কি খালি বাঁশি বাজাতে জানে? হাত দুটো চিতিয়ে হঠাৎ সোজা হয়ে দাঁড়ালো সে। দরকার হলে সে কেমন বাঁশও হাঁকড়াতে পারে একবার দেখুন। কালীচরণ এতক্ষণ কোনো কথা বলেননি, চুপ করেছিলেন। এখনও তিনি কিছু বললেন না, শুধু তার দুই চোখের দৃষ্টি প্রখর হয়ে উঠল। নায়েব মশাই কি বলতে গেলেন, তাকে বাধা দিয়ে নীলকণ্ঠ কর্কশ স্বরে বলল, আরে আপনি থামুন তো নায়েব মশাই, যা বলার কর্তা মশাই বলুন।
নায়েব মশাই ভীষণ চোটে কি যেন বলতে গেলেন, কিন্তু আবার বাধা পড়ল। কালীচরণ এগিয়ে এসে দাঁড়ালেন সামনে। নীলে, তোর সাহস আছে বুঝলাম, কিন্তু কাজিয়া দাঙ্গায় কাজ নেই বাবা। তোর বাপের আর ছেলেপুলে নেই, তোর কিছু হলে আমার বুকে সেল বাজবে। নীলকণ্ঠ ক্ষুণ্ণ হয়ে বলল, তবে আর আমায় ডাকলেন কেন? এই টাকাটা তোকেই দিয়ে আসতে হবে। বাঘা করিম ওদের বিশ্বাস নেই। ব্যাটাদের খুন তো গরম হয়েই আছে, হয়তো দাঙ্গা বাঁধিয়ে দেবে। কর্তামশাই, নিজের হাতে ডাকাতের হাতে টাকা তুলে দেব? রুদ্ধ আক্রোশে নীলকণ্ঠের গলার স্বর আটকে যায়। আপনি কি বলছেন কর্তা? আরে সেই জন্যেই তো তোকে ডাকা হলো। নায়েব অঘোর বসুর বিদ্রুপ অতিশয় স্পষ্ট। যার যা কাজ। নায়েব মশাই, ঘুরে দাঁড়ালো নীলকণ্ঠ। আপনি মরদের মন বোঝেন না। কর্তামশাইয়ের হুকুম, নিজের হাতে লুঠেরার হাতে টাকা তুলে দিতে হবে, তাই দেব। আমরা তো হুকুমের চাকর, তাই দেব। কিন্তু আপনি আর কাটা ঘায়ে নুনের ছিটে দিতে এসো না নায়েব মশাই। মন মেজাজ ভালো নেই, কি হতে কি হয়ে যাবে। নীলকণ্ঠের মুখের দিকে তাকিয়ে নায়েবের বুকের রক্ত হিম হয়ে গেল। এই নীলকণ্ঠ পরিচিত নীলে নয়, এই মানুষ অন্য মানুষ। একে চোখ রাঙানো চলে না, ধমক দেওয়া চলে না। নায়েব মশাইয়ের মনে হলো তাঁর চোখের সামনে ফনা তুলে একটা গোখরো সাপ হিংস্র আক্রোশে দুলছে আর দুলছে। সত্যিই নীলকণ্ঠ টলছিল। কালীচরণের দিকে না তাকিয়েই সে রুদ্ধ স্বরে বলল, কর্তামশাই, আমি রাত্রে আসব, টাকা তৈরি রাখবেন। তারপরেই সে দ্রুত পদে বেরিয়ে গেল খোলা দরজা দিয়ে। কালীচরণ কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর মৃদু স্বরে বললেন, নায়েব মশাই, নীলেকে আমরা ভুল বুঝেছিলাম। বাঘের বাচ্চা বাঘই হয়, ছাগল হয় না। অন্ধকার মেঠো পথে লম্বা লম্বা পা ফেলে যে মানুষটা এগিয়ে চলেছে, তার মুখ দেখতে না পেলেও চেনা মানুষের ভুল হওয়ার কথা নয়। পথিকের পেছন থেকে ভেসে এলো একটা তীব্র কণ্ঠস্বর, নীলে, এই নীলে। আহ, কি ঝামেলা! পথিক থমকে দাঁড়ালো। আরে এত চেঁচাচ্ছিস কেন বাঘা? অন্ধকার পথের উপর এগিয়ে এলো একটি ছায়া মূর্তি, অর্থাৎ বাঘা। কর্তামশার সঙ্গে দেখা করেছিস? হ্যাঁ, করেছি। বেশ বেশ। তার চাদর মুড়ি দিয়ে চলেছিস কোথায়? আরে, তোর হাতে একটা থলে রয়েছে না? দেখি তো, কিসের থলে? বাঘা, নিজের চরকায় তেল দে, এদিকে হাত বাড়াবি না। কি এত বড় কথা? বাঘা এগিয়ে এসে নীলকণ্ঠের থলি সমেত ডান হাত সজোরে চেপে ধরল। দেখি দেখি তোর থলিতে কি আছে। এক ঝটকায় হাত ছাড়িয়ে নিল নীলকণ্ঠ। তার বাঁ হাত তলোয়ারের মতো কোপ মারল বাঘার ঘাড়ে। অস্ফুট আর্তনাদ করে মাটিতে বসে পড়ল বাঘা। কিছুক্ষণ হতভম্ব হয়ে সে বসেই রইল। তারপর সন্তর্পণে ঘাড়টা মালিশ করতে লাগল। থলিটা মাটিতে নামিয়ে রেখে কঠিন স্বরে নীলকণ্ঠ বলল, উঠে আয়, উঠে আয় বাঘা, আজ দেখব তুই কেমন মায়ের দুধ খেয়েছিস। বাঘা ওঠার চেষ্টা করল না, শুধু মাথা নাড়ল। ক্ষমা দে নীলে। ওরে বাপ, আমার মাথা ঘুরছে, চোখে কিছু দেখতে পাচ্ছি না রে। খুব লেগেছে? নীলকণ্ঠের গলায় ক্রোধের আভাস ছিল না। দাঁড়া, মালিশ করে দিচ্ছি, এখনই ঠিক হয়ে যাবে। কিছুক্ষণ মালিশ করার পর বাঘা বলল, ছেড়ে দে নীলে, এখন ভালো লাগছে, আর মালিশের দরকার নেই। বড্ড জোরে লেগে গেছে? এই রাগ একবার উঠলে আমার জ্ঞান থাকে না বাঘা, কিছু মনে করিস না রে। আরে দুধ, মরদের ইজ্জত মরদেই বোঝে। আজ বুঝলাম তুই বাপের বেটা। তাই তো বলি, বদন সর্দারের বেটা এমন মেয়ে মানুষের অধম হয় কেমন করে? ওরে বাঘা, গান গাইলে বাঁশি বাজালে মানুষ না মরদ হয় না, এ কথাটা তোরা বুঝবি না। কিন্তু তোদের চেয়ে অনেক বড় মরদ আমার বাপ।
বুঝেছিল। আজ থেকে 10 বছর আগেকার কথা হয়তো তোর মনে আছে। হ্যাঁ, মনে আছে। তোর বাপ বদন সর্দার নিজে দাঁড়িয়ে তোকে তালিম দিত। আর মাঝে মাঝে হ্যাঁ, মাঝে মাঝে আমার মাথায় খুন চড়ে যেত। একদিন বাবা ভীষণ চটে গেল। ব্যাপারটা হয়েছিল কি, এই ছোড়া খেলতে খেলতে আমি কেমন যেন হয়ে গেলাম। খেলুড়ের পেটের দিকে অস্ত্রটাকে চালিয়ে দিলাম। সেটা লাগলে বেচারা গণেশের সেই দিনই জান নিয়ে টানাটানি পড়তো। কিন্তু বাবা হঠাৎ লাফিয়ে এসে আমার হাতে মারলো এক দারুণ রদ্দা। ছোড়াটা আমার হাত থেকে পড়ে গেল না বটে, কিন্তু আমার হাত হয়ে গেল অসাড়। এক ধমক দিয়ে বাপ বলল, এই নীলে, এটা কি কাজিয়া হচ্ছে? তুই কি মানুষ খুন করতে চাস? এর আগে 4টে জোয়ান তোর হাতে চোট হয়েছে, এবার থেকে তুই আমার সাথে লড়বি। তারপর থেকে সবার চোখের আড়ালে বাবা আমায় তালিম দিতে লাগলো। কখনো ছোড়াছুড়ি, কখনো লাঠি সড়কি, কখনো বা হাতাহাতি লড়াই। তোকে তালিম দিয়েছিল বটে বদন সর্দার। আমার ঘাটটা এখনো টনটন করছে। যাকে তারপর লাঠি ছোড়া চালালেও আমার গান বাজনার দিকে দারুণ ঝোঁক ছিল। বাপের ভয়ে লুকিয়ে গান গাইতাম। যাত্রা শুনতে গিয়ে গানগুলো মনে মনে তুলে নিতাম, তারপর আড়ালে আবডালে সেগুলোর সুর ভাঁজতাম। একদিন নির্জন বনের ধারে গান ধরেছি, আর কোথা থেকে হঠাৎ সামনে এসে পড়েছে বাবা। আমি তো চমকে গান থামিয়ে দিয়েছি, আর ভাবছি এই বুঝি পড়লো এক থাপ্পড় আমার গালে। কিন্তু না, বাপ কিছুই বলল না, চুপ করে চলে গেল সেখান থেকে। আর একদিন সন্ধ্যের সময় বনের ধারে বাঁশি বাজাচ্ছি। এমন সময় সেদিনও হঠাৎ গাছের ফাঁকে ফাঁকে লম্বা পা ফেলে বাপ এসে দাঁড়ালো আমার সামনে। আগের দিন কিছু বলেনি দেখে আমার ভয় ভেঙে গিয়েছিল। বললাম, আমি মানে এখনই যাচ্ছি বাবা। বাবা কোনো কথা না বলে পেছন ফিরে হাঁটা দিল। চলতে চলতেই বলল, তোকে আজ লাঠি নিয়ে রেয়াজ করতে হবে না, তুই যা করছিস তাই কর। এবার আমার সাহস বেড়ে গেল। সবার চোখের সামনেই গোসাইজির কাছে গান বাজনা শিখতে শুরু করলাম। একদিন দুপুরে গোসাইজির ঘরে বসে বাঁশি বাজাচ্ছি, হঠাৎ গোয়ালাদের গোবিন্দ ছুটতে ছুটতে এসে বলল, ওরে নীলু, তুই এখানে বাঁশি বাজাচ্ছিস? আমি সারা পাড়া তোকে গরু খোঁজা খুঁজছি, শেষে বামন দিদি বললে তুই এখানে আছিস, তাই ছুটতে এনু। ছেলেটা তখন হাঁপাচ্ছিল। গোসাইজি বললেন, কি হয়েছে গোবিন্দ? তা গোবিন্দ বলল, সর্বনাশ হয়েছে, নীলের বাপ বদন সর্দারকে কে যেন চোট করেছে। সর্দারকে দেখে এলাম, ভিন গাঁয়ের পথে রক্তে মাখামাখি হয়ে পড়ে রয়েছে। আমায় দেখে বললে, ছুটতে যা গোবিন্দ, নীলুকে খবর দে, আমি আর বাঁচব না, ছেলেটাকে একবার দেখে যেতে চাই। চল নীলু, পা চালিয়ে চল। প্রথমে ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারিনি, মাথাটা ঘুরে গিয়েছিল। তারপর লাফিয়ে উঠে প্রাণপণে ছুটলাম গোবিন্দর সঙ্গে। ভিন গায়ের পথে একটা ঝোপের ধারে পেলাম বাবাকে, রক্তে মাখামাখি অবস্থা। আমায় দেখে বাবা বলল, কি যেন ঝোপের ভেতর থেকে সড়কি ছুঁড়েছে। কোনো মতে সেটাকে পাঁজর থেকে টানাটানি করে বার করলাম বটে, কিন্তু তারপরেই অজ্ঞান হয়ে গেলাম। আর জ্ঞান ফিরে আসতে ওঠার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। চোখের সামনে সব কিছু তখন অন্ধকার হয়ে আসছে, বুঝলাম বাঁচব না। তা হঠাৎ দেখলাম গোবিন্দকে পাশের পুকুর থেকেই বোধহয় জল এনে আমার মুখে মাথায় ঝাপটা দিচ্ছে আর ডাকাডাকি করছে। বললাম, ছুটে যা, নীলেকে খবর দে, মরার আগে তাকে একবার দেখতে চাই। আমার তখন বুক ফেটে কান্না আসছে। বাপ বলল, কাঁদিস না নীলে, জন্মালে মরতেই হবে, দুঃখ করিস না। তবে সারা জীবন শুধু খুন খারাপি করে গেলাম, এই কথাটাই মরণকালে মনে হচ্ছে। শোন বাবা, তোর গলায় সুর আছে, হাতের বাঁশিতে আছে জাদুর ছোঁয়া। এই খুনোখুনি আর রক্তারক্তির নেশায় তুই আর হাত লাল করিস না। আর আর আমাদের কর্তামশা রইলেন, ওকে আমার মতোই মানবি। বাপের শেষ কথা মেনে নিয়েছিলাম।
তোদের টিটকিরি গালাগালি সবই সহ্য করেছি, কিন্তু শেষ পর্যন্ত কর্তামশাই আমার হাতে টাকার থলি ধরিয়ে দিলেন। হুকুম হলো দেবী চৌধুরানীর হাতে ওই টাকা তুলে দিতে হবে। তাই যাচ্ছি ঠ্যাঙাড়ের মাঠে লুটেরার হাতে টাকা তুলে দিতে। বলিস কি রে, বদন সর্দার মারা গেছে তা বলে ভুবনডাঙ্গা গায়ে কি আর মরদ নেই? নিলে তুই বদন সর্দারের বেটা, আমি তার সাগরেদ। চল দুজনে একবার লাঠি ধরে দেখি, দেখি দেবী চৌধুরানীর দলে কয়টা জোয়ান আছে। না রে বাঘা, বাপের মরণকালে প্রতিজ্ঞা করেছিলাম কর্তামশাইকে কোনোদিন অমান্য করব না। সে কথা আমাকে রাখতেই হবে। তার হুকুম মতো টাকা তুলে দিতে হবে লুঠেরার হাতে। বাঘা রে, এমন নামরদের কাজ করতে তোকে সঙ্গে নেব না, আমি একাই যাব। টাকার থলিটা মাটি থেকে তুলে নিল নীলকণ্ঠ। তারপর দ্রুত পদক্ষেপে এগিয়ে চলল নির্দিষ্ট গন্তব্যস্থলের দিকে। কিছুক্ষণের মধ্যেই তার দেহটা অদৃশ্য হয়ে গেল অন্ধকারের গর্ভে। তার চলার পথের দিকে তাকিয়ে বাঘা আপন মনেই বলল, বাপের কথায় রামচন্দ্র রাজ্য ছেড়ে বনে গিয়েছিল বলে লোকে তাকে বাহবা দেয়। সেটা এমন কি কঠিন কাজ? মরদের কাছে তার ইজ্জতের দাম রাজত্বের চাইতে অনেক বেশি। কথায় বলে, জান দেব তো মান দেবনি। নীলু রে, সেই মান সেই ইজ্জত তুই বিকিয়ে দিচ্ছিস বাপের কথায়, কিন্তু সেই জন্য কেউ তোকে বাহবা দেবে না। তবে আমিও সাচ্চা মরদ, তোর ব্যথা আমি বুঝি। আমি বুঝতে পারছি তোর বুকের ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে, কিন্তু আমারও কিছু করার নেই রে। রাত বাড়ছে, আকাশে হানা দেয় পেঁচা। রাতের স্তব্ধতা ভঙ্গ করে জেগে ওঠে জামতপ কোলাহল, হুক্কা হুয়া শেয়ালের পাল। ঠ্যাঙাড়ের মাঠে বুড়ো বটগাছের তলায় লাঠি হাতে একটি দীর্ঘকায় মানুষ অস্থির চরণে পায়চারি করছে, আর থেকে থেকে দৃষ্টি নিক্ষেপ করছে পশ্চিম দিকের মেঠো পথটার দিকে। আকাশের পানে তাকিয়ে লোকটি অস্ফুট স্বরে স্বগতোক্তি করল, চাঁদ মাথার ওপরে উঠেছে, সময় হয়ে এলো, তবু কেউ তো টাকা নিয়ে আসছে না। ঠিক আছে, আরও ঘন্টাখানেক অপেক্ষা করি, তারপর না হয় জমিদার বাড়িতে ভিক্ষে চাইতে যাব। মা সহজে রক্তারক্তি করতে চান না, কিন্তু আজ বোধ হয় আমার লাঠি অনেক দিন বাদে রক্তের স্বাদ পাবে। না গো কর্তা, তোমার লাঠি বোধ হয় আজও উপসী থাকবে, রক্তের স্বাদ সে আজও পাবে না। কে রে? সবিস্ময়ে কণ্ঠস্বর লক্ষ্য করে ঘুরে দাঁড়ালো লাঠিধারী ব্যক্তি। তার সামনে দাঁড়িয়ে আছে একটি মনুষ্য মূর্তি। অন্ধকারে তার গায়ের সাদা চাদর কিছুটা দৃষ্টিগোচর হয়, চাদরের আড়ালে হাতে কিছু আছে কিনা বোঝা যায় না। স্তম্ভিত বিস্ময়ে কিছুক্ষণ আগন্তুকের দিকে তাকিয়ে লাঠিধারী বলল, তুই তো কালীচরণের পাইক, ভুবনডাঙ্গার পথ তো পশ্চিম দিকে, তা সেই দিকে তাকিয়ে তাকিয়ে চোখ যে ব্যথা হয়ে গেল, তা তুই এলি কোন দিক দিয়ে? আগন্তুক হাসল, যে দিক দিয়েই আসি আর যেখান দিয়েই আসি সে খোঁজে তোমার দরকার কি বাবু? টাকা আনার কথা টাকা এনেছি, তা তিনি কোথায়? কার কথা বলছিস? দেবী ঠাকুরনের কথা বলছি। মায়ের সঙ্গে তোর কি দরকার? টাকা আমার হাতেই দিয়ে যা। আহা হা হা, আহ্লাদের কথা শুনে মরে যাই আর কি। চিঠি দিয়েছেন দেবী ঠাকুরুন, টাকা তার হাতেই দেব। তুমি কোথাকার উটকো লোক, তোমার হাতে টাকা দেবো কেন? আগন্তুকের হাতে মস্ত থলিটাকে এইবার দেখতে পেল লাঠিয়াল। এই মায়ের কথাতেই এখানে এসেছি। রাত বিরেতে এমন জায়গায় কেউ শক করে দাঁড়িয়ে থাকে? চিঠিতে তো এই জায়গার কথাই লেখা আছে, আর তুইও তো টাকা দিতেই এসেছিস, তবে আর কথা বাড়াচ্ছিস কেন? আগন্তুক তরল কণ্ঠে বলল, তা তুমি বা কথা বাড়াচ্ছ কেন? মা ঠাকুরুনকে ডেকে দাও, টাকা তাঁর হাতে তুলে দিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে যাই। এই ঝুটমুট তোমার সঙ্গে মাঝরাত্রিরে গপ্প করতে তো আর আসিনি এখানে। মা সকলের সঙ্গে দেখা করেন না, টাকা আমার হাতেই দিতে হবে। লাও কথা, দিতে হবে মানে? আমি না দিলে তুমি কেমন করে নেবে শুনি? জোর করে? হ্যাঁ, জোর করেই নেব। তুই বাধা দিতে পারিস? পারি বই কি। আমি নিজে হাতে টাকা তুলে না দিলে আমার হাত থেকে টাকা কেড়ে নিতে পারে এমন জোয়ান এখনো জন্মায়নি, বুঝলে কর্তা? ওরে হতভাগা, তুই কোথায় দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছিস জানিস না?
আমাদের মা সহজে কারুকে মারধর করতে চান না, তাই তুই আমার সামনে এখনো দাঁড়িয়ে কথা কইতে পারছিস। ভালো কথায় বলছি, টাকা আমার হাতে দিয়ে চলে যা, নইলে এই লাঠি দেখেছিস? অমন লাঠি অনেক দেখেছি কর্তা, আমার হাতে লাঠি নেই তাই লাঠি দেখাচ্ছ। দে টাকা দে, তোকে মারতে লাঠি লাগে না। লাঠিয়াল সামনে এগিয়ে এসে আগন্তুকের থলি সমেত হাত সজোরে চেপে ধরল। দে টাকা। আগন্তুকের হাত থেকে টাকার থলিটা সশব্দে মাটিতে পড়ে গেল। হো হো শব্দে হেসে উঠে লাঠিয়াল বলল, তুই কেমন মরদ, একটা হাতের চাপ সহ্য করতে পারিস না, আবার মুখে লম্বা লম্বা কথা। নিচু হয়ে টাকার থলিটা তুলে নেবার উদ্যোগ করল সে। সঙ্গে সঙ্গে আগন্তুকের একটা হাত লোহার ডান্ডার মতো এসে পড়ল লাঠিয়ালের ঘাড়ে। কয়েক মুহূর্তের জন্য মানুষটার চৈতন্য লোপ পেয়েছিল। সম্বিত ফিরে আসতে সে দেখল টাকার থলি যেখানে পড়েছিল সেখানেই আছে, কিন্তু তার হাতের লাঠিটা এখন বিরাজ করছে নবাগত মানুষটির হাতে। লাঠি হাতে আগন্তুক হেসে উঠল। তুমি তো তুমি, ওধারে মাটির উপর যে জোয়ানগুলো শুয়ে আছে, ওরা সবাই মিলে চেষ্টা করলেও এই থলিটাকে নিতে পারবে না। আমার কথা বিশ্বাস না হয় ওদের ডেকে একবার চেষ্টা করে দেখতে পারো। স্তম্ভিত বিস্ময়ে লাঠিয়াল বলল, মাঠের ওপর লোক আছে তুই জানিস? জানি বই কি। আশ্চর্য ব্যাপার, কি করে জানলি? ভুবনডাঙ্গার দিক থেকে যে পথটা এসেছে সেটার ওপর দিয়ে, অর্থাৎ পশ্চিম দিক থেকেই আমি আসছিলাম। ওখানে কত লোক আছে আঁধারে মালুম হবে না জানতাম, তাই মাঠের ওপর শুয়ে বুকে হেঁটে এগিয়ে এলাম। তুমি নিশ্চয়ই জানো, অন্ধকারে মাঠের ওপর কেউ দাঁড়িয়ে থাকলে তাকে দাঁড়ানো মানুষ দেখতে পায় না, কিন্তু মাটিতে শুয়ে পড়লে আকাশের তলায় দাঁড়িয়ে থাকা মানুষ শুয়ে থাকা মানুষের চোখে পড়বে। তাই মাটিতে শুয়ে পড়েও আমি যখন কারুকে দেখলাম না, তখন বুঝলাম স্যাঙাতরা সব মাটিতে শুয়ে আছে। মানে জমিদার মশাই টাকা না পাঠিয়ে একদল পাইকো তো পাঠাতে পারেন, তাই বোধহয় মা ঠাকুরনের এই সতর্কতা। আমিও তখন তোমাদের ওষুধ তোমাদেরই খাওয়ালাম, অর্থাৎ মাঠের পথ ছেড়ে উল্টো দিকে বনের পথ ধরলাম। তারপর ওই পথ দিয়ে মাঠ ধরে বুকে হেঁটে এই গাছের তলায় আসতেই তোমার সঙ্গে মোলাকাত হয়ে গেল। সোজা পথে বুকে হেঁটে এগোলে হয়তো তোমাদের দলের মধ্যে গিয়ে পড়তাম। সেই বকেরাটা এড়িয়ে যাওয়ার জন্যই এতটা পরিশ্রম করতে হলো। লাঠিয়াল গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়ালো। তুই তো দেখছি বহুত পোড় খাওয়া লোক, তবে এখানে কত লোক আছে তা তো তুই জানিস না। একা তুই কজনকে সামলাতে পারবি? অন্ধকারেও আগন্তুকের দাঁতগুলো একবার চকচক করে উঠল। তা অন্তত শখানেক জোয়ানকে তো সামলাতে পারবো, তার বেশি হলে কি হবে বলা যায় না। ওরে বাস, তুই তো খুব ভারী মরদ, তোর মুখটা তো একবার দেখতে হয়। দুহাতের আঙুল মুখে ঢুকিয়ে সে কুই করে শব্দ করল। পরক্ষণেই মাঠের ওপর থেকে ভেসে আসতে লাগলো তীব্র সংকেত ধ্বনি। একটু পরেই জ্বলে উঠল মশাল। প্রথমে একটা দুটো, তারপর অনেকগুলো। জ্বলন্ত মশাল নিয়ে লোকগুলো এগিয়ে এলো কাছে। একজন হাঁক দিয়ে বলল, সর্দার কি খবর, টাকা এসেছে? এসেছে। সর্দার অর্থাৎ আমাদের পূর্ব পরিচিত লাঠিয়াল বলল, কিন্তু ও বলছে মায়ের হাতে টাকা দেবে, আর কারো হাতে দেবে না। একটা অস্ফুট গুঞ্জন উঠল। একজন চড়া গলায় বলল, এই তোর মতো লোক মায়ের সাক্ষাৎ পায় না, ভালো কথায় টাকা দিয়ে দে। সর্দার এবার আগন্তুকের দিকে তাকিয়ে হাসল। কি মনে হয় এতগুলো জোয়ানকে সামলাতে পারবি? আগন্তুকও হাসল। ওসব চেষ্টা না করাই ভালো। জোর করে টাকা নিতে গেলে কয়েকটা ভালো মানুষের লাশ পড়বে এখানে, সেটা কি ভালো হবে সর্দার? সর্দারের চোয়াল শক্ত হলো। এই তোর শেষ কথা? হ্যাঁ, এই আমার শেষ কথা। দেবী দর্শন না হলে প্রণামী দেব না। আগন্তুকের কণ্ঠে আর হাসির রেশ নেই। কথাটা সকলেই শুনতে পেল। কয়েকজন উত্তেজিত হয়ে এগিয়ে এলো। সর্দার হুকুম দাও, ব্যাটাকে এখানেই শুয়ে দিই। সর্দার কিছু বলার আগেই আগন্তুকের পেছন থেকে ভেসে এলো নারী কণ্ঠের ধ্বনি।
আমাকে দেখলেই যদি টাকা দিতে রাজি থাকে তবে খুনোখুনির দরকার কি? আমি তো পর্দানসীন নই। সচমকে পিছনে ফিরে আগন্তুক দেখল সেখানে দাঁড়িয়ে আছে এক রমণী। একটু দূরে হাতে হাতে যে মশালগুলো জ্বলছিল তার অস্পষ্ট আভায় রমণীর মুখ ভালোভাবে দেখা না গেলেও তার হাতের বল্লম ও দাঁড়ানোর ভঙ্গি আগন্তুকের মনে বিস্ময় ও সম্ভ্রমবোধ জাগিয়ে তুলল। সে কিছু বলার আগেই রমণী আবার বলল, ওরে, তোদের মধ্যে একজন একটা মশাল নিয়ে এদিকে আয়। আমাকে দর্শন না করলে প্রণামী দিতে চায় না, আমার এমন ভক্তের মুখটা তো একবার ভালো করে দেখতে হয়। মশাল হাতে 2-3 জন সামনে এগিয়ে এলো। রমণীর মুখের দিকে দৃষ্টিপাত করে চমকে উঠল আগন্তুক। এই কি দস্যুনেত্রী দেবী চৌধুরানী? এরই জন্য ঘুম নেই কুঠিয়ালদের চোখে, এরই জন্য সন্ত্রস্ত পরাক্রান্ত ইংরেজ সরকার, একেই গ্রেপ্তার করার জন্য হন্যে হয়ে ফিরছে ইংরেজের সেনাবাহিনী। স্তব্ধ বিস্ময়ে আগন্তুক তাকিয়ে রইল রমণীর মুখের দিকে। সেই মুখ সুন্দর কি অসুন্দর সেই প্রশ্ন মনে আসে না। আয়ত 2 নয়নের দৃষ্টি স্নেহ ও কৌতুকে স্নিগ্ধ, মৃদু হাসিতে বাঁকা ওষ্ঠাধরে অগাধ প্রশ্রয়ের আভাস। দুরন্ত শিশুর কাণ্ড দেখে মায়ের মুখে বুঝি এমন হাসি ফুটে ওঠে। অনির্বচনীয় সেই মুখের বুঝি তুলনা নেই। নীরবতা ভঙ্গ করে জাগল দেবীর কৌতুকজড়িত কণ্ঠ। কি দেখছ? মনে হয় কি মনে হয়? না, মানে আগন্তুক মাথা নিচু করে। আপনাকে দেখে ডাকাত বলে মনে হয় না, তাই অর্থাৎ। দেবী হাসল। ডাকাত তো আমি নই। আগন্তুক এবার মুখ তুলে দেবীর দিকে চাইল। কিন্তু আপনি তো ডাকাতি করেন, কর্তামশাইয়ের কাছেও। হ্যাঁ, টাকা চেয়েছি, কিন্তু কেন? তোমার কর্তামশাই আর তারই মতো কিছু জমিদার আর সুদখোর মহাজন গরিব মানুষের দুরবস্থার সুযোগ নেয়। ওই গরিবদের শ্রমের ফল ভোগ করে নির্লজ্জের মতো। আমি ওই রক্তচোষা জমিদার আর সুদখোরদের জম। গরিবের লুট করা টাকা আমি গরিবদের মধ্যেই বিলিয়ে দিই, বুঝলে? এটাকে যদি ডাকাতি মনে করো তবে আমি ডাকাত। এসব কথা আমি জানতুম না, কিন্তু মা ঠাকরুন, আপনি ভুল করছেন। আমাদের কর্তামশাই আর সকলের মতো নন। দেবী হঠাৎ ঘুরে দাঁড়িয়ে হাঁক দিল, ভূষণ, এদিকে এসো। দস্যু দলের ভেতর থেকে একটি লোক বেরিয়ে এলো। কি বলছো মা? বলো, জমিদার কালীচরণ তোমার কি অবস্থা করেছে? পাইক দিয়ে আমার জমি থেকে আমায় উঠিয়ে দিয়েছে, যেতে রাজি হয়নি বলে আমার ঘর জ্বালিয়ে দিয়েছে। তুমি আশ্রয় না দিলে বউ ছেলে নিয়ে আমায় পথে দাঁড়াতে হতো মা। আগন্তুক ভূষণের চোখের দিকে চাইল। কর্তামশাই তোমার ঘর জ্বালিয়ে দিয়েছে কেন? ওই জমিদারের জমিতে বেগার খাটতে রাজি হয়নি, তাই। কিছু খাজনাও বাকি ছিল, কিন্তু কর্তামশাই তোমায় বেগার খাটতে বলেছিল? না, ওই নায়েব মশাই বলেছিল। পাইক কে ছিল? বাঘা, করিম, ইমতাজ? না না, ওরা নয়, ও নারদ সর্দারের দল। তুমি কর্তামশাইয়ের কাছে যাওনি কেন? নায়েব মশাই বলেছিল কর্তার হুকুমই সব হচ্ছে। আরও বলেছিল তাকে বিরক্ত করলে মুন্ডুটা ধরে থাকবে না। আগন্তুক এবার দেবীর দিকে চাইল। আপনি ঠিক বিচার করেননি মা, নায়েবই এসব করেছে, কর্তামশাই কিছু জানেন না। নায়েব অগর বসু খুব খারাপ লোক, ওই নারদ সর্দারের দলকে ওই জুটিয়েছে। পুরনো লাঠিয়ালরা কর্তার হুকুম ছাড়া কারো ভিটে হাত দেবে না মা। হতে পারে কালীচরণ ভালো মানুষ, এসবের কিছু জানেন না। দেবীর ভ্রু কুঞ্চিত। কিন্তু
তার জমিদারিতে প্রজার উপর হামলা হলে তাকেই সবাই দোষ দেবে। হ্যাঁ, তা ঠিক। এই গিন্নিমা মারা যাওয়ার পর কর্তা যেন কেমন হয়ে গেছেন, কোনো কিছুই দেখেন না। তোমরা তার প্রজা, তোমাদের তো এই অন্যায়ের প্রতিবাদ করা উচিত। একটা ভূষণ তোমায় দেখালুম, কিন্তু এর মতো আরও অনেক মানুষকেই বিনা অপরাধে ভিটে থেকে উৎখাত করা হয়েছে। তোমরা গাঁয়ের জোয়ান ছেলে, তোমরা থাকতে নায়েব এমন অত্যাচার চালিয়ে যাবে? তোমরা তবে আছো কি করতে? আগন্তুক জবাব দেবার আগেই ভূষণ বলল, ওকে ওসব কথা বলে লাভ নেই মা। আর যদি ওর বাপ বেঁচে থাকতো তাহলে কার সাধ্যেই আমায় ভিটে থেকে উচ্ছেদ করে। আগন্তুকের নত দৃষ্টি ভূষণের মুখের ওপর পড়ল। বাপ বেঁচে থাকলে টাকা আদায় করা অত সহজ হতো না রে ভূষণ। ভূষণ বলল, আরে টাকা চাইবার কারণটাও যে ঘটতো না, সে কথা ভুলিস না নীলে। দেবী একটু অবাক হয়ে বলল, এর নাম বুঝি নীলে? ওর বাবা বুঝি খুব ওস্তাদ লাঠিয়াল ছিল? এবার শুধু ভূষণ নয়, দলের মধ্যে অনেকগুলো কণ্ঠ সোচ্চার হয়ে উঠল। ওর নাম নীলে নয়, নীলকণ্ঠ। ওর বাপ বদন সর্দার ছিল দারুণ লেঠেল, লাঠি নিয়ে দাঁড়ালে 100 জোয়ানের মহড়া নিতে পারত। ভূষণ বলল, নীলু কিন্তু বাপের মতো হয়নি মা। ওই নায়েবের অত্যাচার ও রুখবে কেমন করে? বাঁশি বাজিয়ে আর গান গেয়ে তো অগর বসুর মতো পাজি নায়েবকে শায়েস্তা করা যায় না মা। ওর নাম নীলকণ্ঠ? ভারী আশ্চর্য ব্যাপার। ও আবার বাঁশি বাজায়, গান গায়, ভাবা যায় না। একজন দস্যু প্রশ্ন করল, কেন ভাবা যায় না? বদন সর্দারের ছেলের নাম নীলকণ্ঠ? তোমার নাম কে রেখেছিল নীলু? আগে গ্রামের ব্রাহ্মণ শ্রী বৃন্দাবনচন্দ্র ঠাকুর, উনি আমাকে লেখাপড়া শিখিয়েছেন। আমি একেবারে মূর্খ নই। তোমার কথা শুনে তা বোঝা যায়। গান, অভিনয় এগুলো খুবই ভালো জিনিস, কিন্তু দরকারে লাঠিও ধরতে হয়। তোমাদের গ্রামে একটা নায়েব প্রজাদের ওপর জুলুম করবে, আর তোমরা সেটা সহ্য করবে? আমি কিছুই জানতাম না। কথাটা ঠিক, ভূষণ বলল, কিন্তু জানলেই বা ও কী করবে? নীলেটা বাপের নাম ডোবালো, অমন জোয়ানের বেটা যে এমন ভেড়া হয় ভাবতেই পারি না। যাই বলো ভূষণ, দেবী হাসল। ও যদি ভেড়া হয় তাহলে ওর শিঙের গুঁতোটা যে খুবই সাংঘাতিক, এ কথা আমাদের রঙ্গলাল অন্তত স্বীকার করবে। কি বলো রঙ্গলাল? লাঠি হাতে যে লোকটি প্রথমেই ঘাড়ের উপর আগন্তুকের রদ্দা খেয়ে মাটি নিয়েছিল, তার মুখটা শক্ত হয়ে উঠল। মনের ভাব গোপন করার জন্য সে মুখ ঘুরিয়ে নিল। দলের ভিতর থেকে একটি লম্বা চওড়া জোয়ান সামনে এগিয়ে এলো। মাঠান যদি অনুমতি করেন তো একটা কথা বলি। দেবীর ভ্রু কুঞ্চিত হলো। তুমি তো নতুন এসেছো কৈলাস, বোধহয় মাজতেই হবে, তাই না? তোমার সম্পর্কে কিছু কিছু নালিশ আমার কানে এসেছে। শুনেছি তুমি ভারী ওস্তাদ লাঠিয়াল, কিন্তু এখানকার ব্যাপার আলাদা। নালিশগুলো সম্পর্কে আমি খোঁজ খবর করছি। যা শুনেছি তার সবটুকু না হোক, যদি কিছুটাও সত্যি হয়, তাহলে তোমার কাঁধের ওপর মাথাটা নাও থাকতে পারে। বুঝেছ? কৈলাসের মুখ চোখ বিবর্ণ হয়ে গেল। আমার নামে যদি কেউ মিথ্যে করে লাগায় তাহলেও আমায় শাস্তি পেতে হবে, এই কি আপনার বিচার? মিথ্যে হলে শাস্তি পাবে না? সত্য মিথ্যা বিচার করার সময় এখনো আসেনি। তোমায় দেখে কথাটা মনে পড়ে গেল, তাই সাবধান করে দিলাম। যাই হোক, কি যেন বলছিলে তুমি? বুঝলাম ওই সর্দার ওই ছোঁড়াটার হাতের মারে মাটি নিয়েছে বটে, কিন্তু তেমন তেমন জোয়ানের পাল্লায় পড়লে ওই দুধের বাচ্চাটা এতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতো না, অনেক আগেই মাটিতে শুয়ে পড়তো। তেমন তেমন জোয়ানটা কি তুমি নাকি? দেবী কঠিন স্বরে বলল, রঙ্গলালকে আমি তোমার চেয়ে ভালো করে চিনি। আমি যখন থাকবো না সেই সময় একবার রঙ্গলালকে ঘাঁটিয়ে দেখো।
রঙ্গলাল বলল, মা, এই লোকটা নতুন এসেছে, কিন্তু ওর চালচলন দেখলে মনে হয় ওই যেন দলের সর্দার। তোমার সামনে তো গরম দেখাতে পারি না, যদি অনুমতি দাও তাহলে এই বেয়াদব লোকটাকে কিছুটা আদব শেখাতে পারি। দেবী উত্তর দেবার আগেই নীলকণ্ঠ কৈলাস নামে লোকটার সামনে এগিয়ে এসে উত্তেজিত স্বরে বলে উঠল, দেখি দেখি, ওটা একবার দেখি। পরক্ষণেই তার ডান হাত কৈলাসের গলায় আছড়ে পড়েই ফিরে এলো। একটা শব্দ হলো, ফট। ছিন্ন হাড়ের সঙ্গে সংলগ্ন তাবিজটাকে চোখের সামনে তুলে ধরে নীলকণ্ঠ চেঁচিয়ে উঠল, এই তাবিজ তুমি কোথায় পেলে? উত্তর এলো লাঠির মুখে। সজোরে নীলকণ্ঠের মাথায় আঘাত হানল কৈলাস। সেই লাঠি মাথায় পড়লে নীলকণ্ঠ তখনই মারা পড়ত, কিন্তু চকিতে বর্ষা তুলে আঘাত রুখে দিল দেবী। চোখের পলক ফেলার আগেই আবার ঘুরল বর্ষা। মুহূর্তের মধ্যে ধারালো ফলা কৈলাসের কণ্ঠনালী স্পর্শ করল। সঙ্গে সঙ্গে তীব্র কণ্ঠের আদেশ, কৈলাস, লাঠি ফেলে দাও, নইলে। নইলে কি ঘটবে সেটা আর বলতে হলো না। কৈলাসের হাতের লাঠি খসে পড়ল মাটির ওপর। শুধু কৈলাস নয়, নীলকণ্ঠের বুকের ভেতরেও আতঙ্কের বিদ্যুৎ শিহরণ তুলে দিল সেই আদেশবাণী। জীবনে সর্বপ্রথম নীলকণ্ঠ বুঝল, রমণীর কণ্ঠস্বর সবসময় খুব রমণীয় হয় না। কঠিন স্বরে দেবী বলল, তোমার স্পর্ধা তো কম নয়। আমার সামনে তুমি একটা মানুষের মাথায় লাঠি চালিয়ে দিলে। সকলেই স্তব্ধ, নির্বাক। দেবী আবার বলল, তুমি কি জানো না, অনর্থক রক্তপাত আমি পছন্দ করি না। আমার দলে বিনা প্রয়োজনে কেউ খুনোখুনি করলে তাকে কঠিন শাস্তি পেতে হয়। কিন্তু মাঠাকরুন, নীলকণ্ঠ হঠাৎ বলে উঠল, এই আত্মরক্ষার অধিকার তো সকলেরই আছে। অবাক হয়ে দেবী বলল, তা আছে, কিন্তু তুমি তো কৈলাসকে আক্রমণ করনি। আত্মরক্ষার প্রশ্ন আসে কি করে? হ্যাঁ, আসে মাঠাকরুন, আসে। নীলকণ্ঠের মুখে অদ্ভুত হাসির রেখা ফুটল। এই তাবিজটাও কোথায় পেল সে কথা বলতে হলেই আরও অনেক পুরনো কথা উঠবে। আমি আপনাকে প্রথম দেখলাম, তবু এইটুকু সময়ের মধ্যে আপনাকে যতটুকু বুঝেছি তাতে মনে হয় এই তাবিজের ঘটনা জানার পর আপনার দলে ওর স্থান তো হবেই না, উপরন্তু কিছু বাড়তি দুর্ভোগ ওর কপালে জুটতে পারে। তাই আমার মুখ চটপট বন্ধ করার জন্যই কৈলাস ফট করে লাঠি চালিয়ে দিয়েছে। দারুণ ভয়, আগু পিছু চিন্তা করার ক্ষমতা ওর ছিল না। বটে। বর্ষার ফলা সরে এলো কৈলাসের গলা থেকে। তাহলে তো এই তাবিজের ব্যাপারটা আমাকে জানতেই হয়। এটা যদি কৈলাসের সম্পত্তি না হয় তাহলে এর আসল মালিক কে? তাবিজের আসল মালিক বেঁচে নেই মাঠাকরুন। তুমি তাকে জানতে? জানতুম। কে সে? বদন সর্দার, আমার বাবা। মাঠের মধ্যে তখন বোধহয় ছুঁচ পড়লেও শব্দ শোনা যায়। হঠাৎ নীরবতা ভেঙে দেবী বলল, তাবিজটা আমার হাতে দাও। কিছুক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে দেখে দেবী বলল, তাবিজটা যদি তোমার বাবার হয় তাহলে নিশ্চয়ই তুমি ওটা পাবে, কিন্তু এটা তো পিতলের তৈরি খুব সাধারণ জিনিস। কৈলাস এটা চুরি করবে কেন? কৈলাস কিছু বলতে যেতেই দেবী উগ্র দৃষ্টিতে তার দিকে তাকালো। চুপ করো, যখন সময় আসবে তখন তোমার কথাও আমি শুনব। এখন কোনো কথা কইবে না। ঢোক গিলে চুপ করে গেল কৈলাস। নীলকণ্ঠ বলল, জিনিসটা খুব সাধারণ নয়। কৈলাস ওটা চুরি করেনি, বাবাকে খুন করে গলা থেকে খুলে নিয়েছিল। এই সামান্য জিনিসের জন্য মানুষ খুন করেছে কৈলাস? না না, এ কথা বিশ্বাস করা যায় না। মাঠাকরুন, এটা সামান্য জিনিস নয়। সব কথা শুনলেই আপনি বুঝবেন। এই তাবিজটা কর্তামশায়ের ঠাকুরদা পেয়েছিলেন এক সন্ন্যাসীর কাছে। সন্ন্যাসী নাকি সিদ্ধ পুরুষ ছিলেন। তিনি বলেছিলেন এই তাবিজ যার কাছে থাকবে সে কখনো কোনো লড়াইতে হারবে না। জনতার ভেতর থেকে একাধিক কণ্ঠ সাড়া দিল।
হ্যাঁ হ্যাঁ, এ কথা আমরাও শুনেছি। কালীচরণ চৌধুরীর ওই তাবিজের কথা অনেকেই জানে। চৌধুরী কর্তাদের সকলেই খুব বেপরোয়া মানুষ ছিলেন। জমির দখল নিয়ে তারা অনেক সময় লাঠালাঠি খুনোখুনি করেছেন, কিন্তু কখনো কোনো দাঙ্গা কাজিয়ায় তারা হারেননি, সব সময় জিতেছেন। লোকে বলে ওই তাবিজ যতদিন তাদের কাছে থাকবে ততদিন চৌধুরী বংশের কেউ লড়াইতে হারবে না। তবে তাবিজটা যে বদন সর্দারের কাছে গেছে এমন খবর আমাদের জানা নেই। বামাচরণ, শিবু কাকা, তোমাদের তো আমি চিনি। নীলকণ্ঠ বিস্মিত কণ্ঠে বলল, তোমরাও মা ঠাকরুনের দলে যোগ দিয়েছ? যাকগে, যে কথা বলছিলাম, হ্যাঁ, তাবিজটা যে বাবাকে কর্তামশাই দিয়েছিলেন সে কথা অনেকেই জানে না, জানার কথাও নয়। তাবিজটা কী করে কর্তামশাইয়ের গলা থেকে বাবার গলায় এলো সেই ঘটনা এখন বলছি, শোনো। একদিন শিকারে গিয়ে কর্তামশাই একটা বুনো শুয়োরকে গুলি করেন। শুয়োর মরল না, জখম হলো। চোট খেয়ে পালানোর চেষ্টা না করে সে তেড়ে এলো কর্তামশাইয়ের দিকে। কর্তামশাই আবার গুলি করলেন, গুলি গেল ফসকে। শুয়োর সেদিন কর্তামশাইকে মেরেই ফেলত, কিন্তু আমার বাবা লাঠি চালিয়ে শুয়োরের দুটো ঠ্যাং ভেঙে দেয় বলে কর্তামশাই প্রাণে বেঁচে গিয়েছিলেন। তারপর নতুন করে বন্দুকে গুলি ভরে শুয়োরটাকে মারলেন কর্তামশাই, আর তাবিজটা নিজের হাতে খুলে বাবার গলায় পরিয়ে দিলেন। সেই থেকে ওই তাবিজটা সর্বদা বাবার গলায় থাকতো। কিন্তু বাবাকে যখন খুন করা হয়, বাধা দিয়ে দেবী বলল, তোমার বাবাকে কে খুন করেছিল? কৈলাস? খুনিকে কেউ দেখতে পায়নি। আমি সেদিন গোসাইজির ঘরে বসে বাঁশি বাজাচ্ছি। হঠাৎ খবর পেলাম বিনগাঁয়ের পথে আমার বাবা জখম হয়ে পড়ে রয়েছে। তাড়াতাড়ি গিয়ে দেখলাম বাবার চোট সাংঘাতিক, বাঁচার আশা নেই। বাবার কাছে শুনলাম ঝোপের আড়াল থেকে কেউ সড়কি ছুঁড়ে মেরেছে। বাবা যখন ভুঁয়ে পড়ে যন্ত্রণায় ছটফট করছিল, তখন একটা লোক ঝোপ থেকে বেরিয়ে এসে তাবিজটা বাবার গলা থেকে ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছে। বাবা মরার আগে আমায় গান বাজনা নিয়েই থাকতে বলেছিল খুনোখুনি রক্তারক্তির পথ ছেড়ে দিতে। বাবার আদেশ মেনে নিয়েছিলাম, কিন্তু আজ এই তাবিজটা দেখে আমার মাথায় খুন চড়ে গেছে। মা ঠাকরুন, আপনি বিচার করুন, যে লোক আড়াল থেকে সড়কি ছুঁড়ে মারে তার কেমন সাজা হওয়া উচিত? কৈলাসকে জিজ্ঞাসা করলে সত্যি কথা জানা যাবে না। দেবীর ললাটে জাগলো কয়েকটা রেখা। কিন্তু শুধু তাবিজটা হাতানোর জন্য তোমার বাবাকে খুন করবে, এটা কি বিশ্বাসযোগ্য? বাবার অনেক শত্রু ছিল, হয়তো কখনো কৈলাস বাপের হাতে মার খেয়েছে অথবা অপমান হয়েছে। হয়তো কোনো শত্রু বাপকে খুন করার জন্য কৈলাসকে টাকা খাইয়েছে। আসল ব্যাপার তো জানার কোনো উপায় নেই। আরও অনেকের মতো কৈলাসও নিশ্চয়ই তাবিজের ক্ষমতার কথা শুনেছে। বাপকে ঘায়েল করার পর তাবিজ হাতানোর সুযোগটা সে ছেড়ে দেয়নি। তোমার যুক্তি উড়িয়ে দেওয়া যায় না। দেবী এবার কৈলাসের মুখের উপর দৃষ্টি নিক্ষেপ করল। কৈলাস, এই তাবিজ তোমার হাতে এলো কেমন করে? মানে হঠাৎ সোজা হয়ে দাঁড়ালো কৈলাস। এই তাবিজটা তো আমার, অনেক দিন হলো পড়ছি। এই ছোঁয়াটা যদি এখন এটা ওর বাবার জিনিস বলে দাবি করে, অমনি ওর কথাটা সত্যি হয়ে যাবে। মা, আপনি তো কখনো অবিচার করেন না, বলুন এটা যে ওর বাবার জিনিস তেমন কোনো প্রমাণ আছে? একরকম দেখতে দুটো তাবিজ কি আর হয় না? দেবীর ললাটে অনেকগুলো রেখার সৃষ্টি হলো। কৈলাস, তুমি ভালো ফোন দিয়ে এঁটেছ। হ্যাঁ, একরকম দেখতে দুটো জিনিস হতে পারে, তবে আমার বিশ্বাস জিনিসটার আসল মালিক বদন সর্দার। শুধু আপনার বিশ্বাসের উপর নির্ভর করে আমায় সাজা দিলে কি সুবিচার হবে? জনতা স্তব্ধ। দেবীর মুখে রুদ্ধ রোষের আভাস। শয়তান কৈলাস ভালো যুক্তি দেখিয়েছে। সত্যিই তো, ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাসের উপর নির্ভর করে প্রত্যক্ষ প্রমাণ ছাড়া কারো দণ্ডবিধান করলে তাকে কিছুতেই সুবিচার বলা চলে না। স্তব্ধতা ভঙ্গ করল নীলকণ্ঠ। এটা যে বাবার তাবিজ এই মুহূর্তে সেটা প্রমাণ করা সম্ভব নয়, তবে কর্তামশাইয়ের কাছে গেলে হয়তো প্রমাণ হয়ে যেত তাবিজটার আসল মালিক কে ছিল।
কিন্তু সেটাও তো অসম্ভব। তবে কৈলাস, তুমি যে একটু আগেই হঠাৎ লাঠি চালিয়ে আমার মাথাটা ফাঁক করে দিচ্ছিলে, সেটা সবাই দেখেছে। মা ঠাকুরুন বল্লম তুলে রুখে না দিলে আমি এতক্ষণে যমরাজার কাছে পৌঁছে যেতাম। তা কাউকেও সতর্ক না করে তার মাথায় হঠাৎ লাঠি চালানো কি অপরাধ নয়? মা ঠাকুরুন, অন্তত এই অপরাধের বিচার তো আপনি করতে পারেন। দেবী কঠিন দৃষ্টিতে কৈলাসের দিকে চাইল। হ্যাঁ, এই অপরাধের শাস্তি তো হতেই পারে। হ্যাঁ, আমি তৈরি ছিলাম না ও আমায় লাঠি চালিয়ে খুন করতে গিয়েছিল। একবার বলে কয়ে আমার মাথায় লাঠি মারতে বলুন, দেখি ও কেমন মরদ। রঙ্গলাল হঠাৎ বলে উঠল, এই কথাটা আমার মনে ধরেছে। কৈলাস তো একটু আগেই বলছিল আমার মতো দুবলা মানুষ বলেই দুধের বাচ্চার হাতের মারে মাটি নিয়েছে। তেমন তেমন জোয়ান হলে নাকি ওই বাচ্চাটাকে মাটিতে শুইয়ে দিত। তা আমি একবার দেখতে চাই আমাদের কৈলাস কেমন জোয়ান। যার হাতের এক ঘায়ে রঙ্গলাল সর্দার মাটিতে ঠিকরে পড়ে, তার পাল্লায় পড়লে কৈলাসের কী হাল হয় সেটাই আমি একবার দেখতে চাই। অবশ্য মায়ের কথাই শেষ কথা, আমি শুধু আমার ইচ্ছেটা জানিয়ে দিলাম। সমবেত জনতা সাগ্রহে চিৎকার করে রঙ্গলালের প্রস্তাবে সম্মতি জানালো। এখন শুধু দেবীর অনুমতির অপেক্ষা। হাত তুলে সবাইকে চুপ করিয়ে দিল দেবী। লাঠির মুখে বিচার আমি কখনো করিনি, তবে সবাই যখন চাইছে। হাত জোড় করে নীলকণ্ঠ বলল, মা ঠাকুরুন, এই অনুমতিটা যদি দেন তাহলে আমি আপনার কেনা গোলাম হয়ে থাকব। তাই নাকি? দেবীর মুখে কৌতুকের হাসি দেখা দিল। এত সহজে একটা মানুষকে যদি কেনা যায় তাহলে তো অনুমতি দিতেই হয়। বেশ, সকলের মতের বিরুদ্ধে আমি যাব না, শুরু হোক লড়াই। নীলকণ্ঠের হাতে তখনও রঙ্গলালের লাঠিটা ছিল। সেটা তুলে ধরে সে বলল, রঙ্গ সর্দার, তোমার লাঠিটা আমি কিছুক্ষণের জন্য ধার নিলাম। ওহে কৈলাস, মা যখন অনুমতি দিয়েছেন তখন তোমার লাঠিটা মাটি থেকে তুলে নাও, দেখি তুমি কেমন মরদ। জ্বলন্ত চোখে নীলকণ্ঠের দিকে তাকিয়ে লাঠি তুলে নিল কৈলাস। একবার বাঁ দিক আর একবার ডান দিকে পায়তারা করল। তারপর লাঠিটাকে ঘোরাতে ঘোরাতে হাঁক দিল, তৈরি হয় নে নীলু। আবার বলিস না তৈরি হওয়ার আগেই হঠাৎ মেরেছে। এবার তোকে বলে কই মারছি, দেখ যদি সামলাতে পারিস। এক ঝটকায় গায়ের চাদর ফেলে দিয়ে প্রতিদ্বন্দ্বীর দিকে ফিরে দাঁড়ালো নীলকণ্ঠ। মশালের আলো ঝলমল করে উঠল পেশিবদ্ধ দেহের ওপর। চাদরের তলায় যে এমন একটা বর্ণচোরা আম লুকিয়েছিল সেটা কেউ ভাবতেই পারেনি। হঠাৎ যেন খাপ থেকে বেরিয়ে এলো একটা ধারালো তলোয়ার। জনতার ভেতর থেকে ভেসে এলো অস্ফুট প্রশংসার ধ্বনি। রঙ্গলাল সোৎসাহে বলে উঠল, এ যে রেয়াজি জোয়ান, দুধের বাচ্চার চেহারাটা ভালো করে দেখে নে কৈলাস। তোর বরাত আজ খুবই খারাপ রে কৈলাস, খুবই খারাপ। অল্প বয়সী ছেলেটাকে দেখে কৈলাস ভেবেছিল লাঠির এক ঘাই লড়াই ফতে করবে। ছেলেটার হাতের মারে রঙ্গলালকে পড়ে যেতে দেখে সে বিশেষ ঘাবড়ায়নি। দলের পুরনো লোকদের মতো রঙ্গলালের ক্ষমতা সম্বন্ধে সে সচেতন ছিল না। ভেবেছিল যোগ্যতার জন্য নয়, দেবীর অনুগত পুরনো লোক বলেই বুঝি সর্দারি করছে রঙ্গলাল। কিন্তু নীলকণ্ঠের আবরণমুক্ত শরীরটা দেখেই সে বুঝতে পারল নিয়মিত রেওয়াজ বা চর্চা না করলে এমন শরীর হয় না। ছেলেটাকে দুধের বাচ্চা বলে অবজ্ঞা করা উচিত হয়নি। তবে শরীরে যতই শক্তি থাক, এত অল্প বয়সে পাখা লাঠিয়ালের সঙ্গে লড়াই দেওয়ার ক্ষমতা বড় একটা হয় না। বেশিক্ষণ লড়াই চললে দমের লড়াইতে ছেলেটা জিতে যেতে পারে, সেই সুযোগ দিতে রাজি নয় কৈলাস। বাঁদিকে পায়তারা করে এগিয়ে গেল সে। পলকে দিক পরিবর্তন করে বিকট হাঁক দিয়ে সে ডান দিকে ঘুরে গিয়ে সজোরে লাঠি হাঁকালো। আশ্চর্য ক্ষিপ্রতার সঙ্গে নিজের লাঠি তুলে সেই আঘাত রুখে দিল নীলকণ্ঠ। পরক্ষণেই প্রতি আক্রমণে ঝাঁপিয়ে পড়ল সে। ঠক ঠক ঠকাস। সংঘাতে সংঘাতে কর্কশ শব্দ তুলে ঘুরতে লাগলো দুটি লাঠি। লাঠিয়ালদের স্পষ্ট করে দেখা যায় না, শুধু দুটি ঘূর্ণিত চক্র যেন দুই প্রতিদ্বন্দ্বীকে বেষ্টন করে ঘুরতে থাকে নিষ্ঠুর আক্রোশে। হঠাৎ আর্তনাদ করে লুটিয়ে পড়ল কৈলাস। নীলকণ্ঠের লাঠি আবার উঠল, আবার নামল,
আবার আর্তচিৎকার। মাটির উপর পড়ে ছটপট করতে লাগলো কৈলাস। জনতা নিরাশ হলো। তারা একটা দীর্ঘস্থায়ী লড়াই দেখার আশা করেছিল। এমন জমকালোভাবে লড়াইটা শুরু হলো, মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে কে জানত। লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে কঠিন স্বরে নীলকণ্ঠ বলল, কৈলাস, আড়াল থেকে সরকি ছুঁড়ে তুমি মানুষ মারতে পারো, আচমকা লোকের মাথায় লাঠি মেরে তার মাথা ফাটিয়ে দিতে পারো, কিন্তু জোয়ান মরদের সঙ্গে সামনাসামনি লড়াই করার ক্ষমতা তোমার নেই। ইচ্ছে করলে এখনই তোমায় সাবার করে দিতে পারতাম, করলাম না, দয়া করে ছেড়ে দিলাম। তবে তোমার মতো লোক বহু মানুষের দুঃখের কারণ হতে পারে, তাই তোমার ডান হাত আর বাঁ দিকের ঠ্যাংটাকে আমি বরবাদ করে দিলাম, বুঝেছ? কৈলাসের কথা বলার মতো অবস্থা ছিল না। দারুণ যন্ত্রণায় তার চৈতন্য তখন প্রায় অবলুপ্ত। হাতের লাঠি নীরবে রঙ্গলালের হাতে তুলে দিল নীলকণ্ঠ। তারপর ফিরে দাঁড়ালো দেবীর দিকে। মা, এবার আমি যাই? যাবে? দেবী যেন গভীর চিন্তায় আচ্ছন্ন ছিল। নীলকণ্ঠের গলার আওয়াজে তার সঙ্গীত ফিরে এলো। হ্যাঁ, এবার তোমার যাওয়ার সময় হয়েছে। তবে যাওয়ার আগে টাকার থলিটা তুলে নাও। হ্যাঁ মা। নিচু হয়ে নীলকণ্ঠ থলিটা তুলে নিল। এটা আপনার হাতে তুলে দেওয়া উচিত ছিল অনেক আগেই, কিন্তু এই খুনিটার গলায় বাবার তাবিজ দেখে মাথায় রক্ত উঠে গেল, সব ভুলে গেলাম। নীলকণ্ঠ থলি সমেত হাত বাড়িয়ে দিল দেবীর দিকে। দেবীর দুই চোখের দৃষ্টি কিছুক্ষণ স্থির হয়ে রইল তার মুখের ওপর। তারপর গম্ভীর স্বরে বলল, থলিটা তুমি নিয়ে যাও নীলকণ্ঠ। জমিদার কালীচরণ চৌধুরীকে বলবে টাকা আমি ফেরত দিলাম, কিন্তু ভবিষ্যতে তার জমিদারিতে কোনো প্রজার ওপর যদি অত্যাচার হয় তাহলে তাকেই আমি দায়ী করব। আর সেদিন আমার রোষ থেকে তোমার লাঠিও তাকে বাঁচাতে পারবে না। কি বলছেন মা? নীলকণ্ঠ চমকে উঠল। আপনার বিরুদ্ধে আমি লাঠি ধরবো, এমন কথা ভাবতে পারলেন? আপনি বল্লম তুলে বাধা না দিলে কৈলাসের লাঠি আমার মাথাটা চুরমার করে দিত, সে কথা আমি কোনোদিন ভুলবো? একটু থেমে সে আবার বলল, কিন্তু আপনার কাছে আমি অপরাধী, না জেনে আপনাকে অসম্মান করেছি মা, আমায় ক্ষমা করুন। দেবী বিস্মিত কণ্ঠে বলে উঠল, সে কি নীলকণ্ঠ, তুমি কখন আমায় অসম্মান করলে? করেছি বই কি। নীলকণ্ঠের গলার স্বর দারুণ আবেগে প্রায় রুদ্ধ হয়ে এলো। ঠাট্টা করে বলেছিলাম দেবী দর্শন না হলে প্রণামই দেব না, তবু আমার কি ভাগ্য, ঠ্যাঙাড়ের মাঠে সত্যিই দেবী দর্শন করলাম। মা প্রণামই তো নিলে না, সন্তানের প্রণামটা তো নেবে। দেবী কোনো উত্তর দিল না, কিন্তু তার মুখের মৃদু হাসিতেই মৌন সম্মতি বুঝে নিল নীলকণ্ঠ। নতজানু হয়ে সে হাত বাড়ালো দেবীর পায়ের দিকে। আকাশের দিকে তাকিয়ে রঙ্গলাল বলল, মা, চাঁদ যে ঢলে পড়ল, এবার বোধহয় যাওয়ার সময় হয়েছে। মাঠের উপর আবছা অন্ধকারে ভুবনডাঙ্গা গ্রামের দিকে একটা চলমান ছায়ামূর্তি তখনও দেখা যাচ্ছে। সেদিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে দেবী বলল, হ্যাঁ রঙ্গলাল, এবার আমাদের যাওয়ার সময় হয়েছে। ভোরের আগেই বজরা ধরতে হবে।